৩.৫ মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র শিক্ষকদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। ভারতে ইলিশ রপ্তানির পক্ষে ৯ মৎস্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা। ৩ পার্বত্য জেলা শান্ত, সড়ক ও নৌপথ অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। পাহাড়ি ঢলে নোয়াখালী ও মৌলভীবাজারে সড়কের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ১১২ দিন পর শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগে ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষাবর্ষে ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রুদ্রোজ্জ্বল সকালের স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও। নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা ও জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এখন অগ্রাধিকার শিক্ষার্থীদের। সকাল ৮টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের ক্লাস শুরু হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে এসেছেন। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। এখানে আমরা ৩ মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে, সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসের জন্য সেমিস্টারটা শেষ করতে পারি। আমরা মনে করি যে আমরা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আসলে এই ক্ষেত্রে সকলেই সহযোগিতাপূর্ণ হতে হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো ঝামেলা হবে তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। 2টা ক্লাস নাই একটা কোর্সের, এখন আমরা করেছি 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবাই একটা কঠিন মানসিক, কোনো ক্ষেত্রে শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে এসেছি। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। হলের দীর্ঘদিনের সমস্যা, হলের মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। কিছুটা বাস্তবতাও আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আবাসন উপযোগী এবং শিক্ষা উপযোগী হল করবার জন্য সর্বাত্মক পলিসি লেভেলে আমরা কথা বলছি এবং সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করেন অনেক শিক্ষার্থী। প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগতো, দ্যাটস ওয়াই পড়াশোনা করার সুযোগটা হতো না এবং দেখা যেত যে প্রোগ্রামের ক্ষেত্রে ক্লাস কনসিডার করতো না। আগে রাজনীতির যে চাপ ছিল, পড়াশোনা হয়তো বিঘ্ন ঘটতো। রাজনীতি পড়াশোনা সে একসাথে মেনটেন করতে পারে। যারা রাজনীতি করবে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং যারা রাজনীতি করবে না তারাও শিক্ষা গ্রহণ করবে, যারা নিজেদের ফিল্ডে তারা কাজ করবে। ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। মৎস্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির পক্ষে নয় জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দাবি করেছেন বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূর্বের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে, তবে রপ্তানির কারণে দাম বেড়ে যাবে তা মনে করছে না মন্ত্রণালয়। দেশে পর্যাপ্ত ইলিশের মজুদ রয়েছে জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, রপ্তানির খবরে ইলিশের দাম বাড়লে তার ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। অবরোধে সব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল ৬টা থেকে CHT ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। ওদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪ জন নিহত হয়। এই ঘটনায় আহত হন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেয়া হয় অর্ধশতাধিক বাড়ি, ঘর ও দোকানপাট। শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা এখান থেকে ফিরে আসতে হইব। আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার প্রত্যাশা করি। আমি শুধু এখন আমরা কই যাব, গাড়ি নিয়ে, গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছি। ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫২ জনকে আসামি করে আশুলিয়া থানায় আরও একটি হত্যা মামলা করা হয়েছে। তৌহিদুর রহমান নামে এক পোশাক শ্রমিক গুলির নিহতের ঘটনায় গতরাতে থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী নাসরিন আক্তার। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গত ৫ই অগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন পোশাক শ্রমিক তৌহিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের রাজনীতি বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে ৫ দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন হলে হলে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের পাশাপাশি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকরের দাবিও জানান শিক্ষার্থীরা। এদিকে ৫ দফা দাবিতে উপাচার্যের সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের কাছে ৫ দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। উজানের ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় নোয়াখালী ও মৌলভীবাজারে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে যাতায়াতকারীরা। সড়ক বিভাগ জানায়, নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত ২৫০ কিলোমিটার সড়কের নির্মাণ খরচ ২০ কোটি টাকারও বেশি। এছাড়া এলজিইডির ক্ষতি হয়েছে ১৫০০ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও শতাধিক ব্রিজ কালভার্ট। দ্রুত মেরামত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভয়াবহ বন্যায় নোয়াখালীর ৮ উপজেলার ২২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ধীরে ধীরে পানি নামতে থাকে, বেরিয়ে আসতে থাকে ক্ষতচিহ্ন। বন্যার কবলে পড়ে রাস্তাঘাটে এমন বেহাল দশা। নোয়াখালীর বিভিন্ন স্থানে এখনও চলাচল অনুপযোগী অসংখ্য সড়ক। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীদের। নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড, এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। বন্যায় রাস্তাঘাট পুরা নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট গাড়ি চলাচল করা যাইতেছে না। আমরা সরকারের কর্তা ব্যক্তিদের নিকট অনুরোধ জানাবো অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য। সরকার যত তাড়াতাড়ি যত দ্রুত পারে আমাদের রাস্তাঘাট কিভাবে যত তাড়াতাড়ি ফারক নির্মাণ করে দেওয়ার জন্য আমাদের যাতায়াত আমরা করতে পারতেছি না। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চিঠি দিয়েছি। আমাদের এখনো তো ফান্ড দেওয়া হয় নাই, তবে আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলমান আছে। আমরা চিঠি দিয়েছি, চিঠির প্রেক্ষিতে হয়তো তারা আমাদেরকে ফান্ড দিবেন, বরাদ্দ দিবেন।
মৌলভীবাজারেও আকস্মিক বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। শুধু এলজিইডির 482 কিলোমিটার সড়কেই ক্ষতি 600 কোটি টাকার বেশি। মোবাইল ভ্যান গাড়ি লইয়া রাস্তা তো অনেক ভাঙ্গা, বন্যায় ভেঙে গেছে, বুঝছেন না? যানবাহন নিয়ে চলাফেরা খুব কষ্ট হইতেছে। মানে এটা এখনো ভাবতে পারি না, এখনো ভাবলে মানে মাথা তাইলে যেমন আর একটা কিলা খান হয়ে যায়। আমরা এত তাড়াতাড়ি মানে আক্রমণ করছে। শিগগিরই বিধ্বস্ত সড়ক মেরামত করা না গেলে শুধু চলাচলকারীদেরই দুর্ভোগ নয়, এলাকার অর্থনৈতিক বিকাশে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত জনপদের মানুষেরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে বন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি না হওয়াটা দুঃখজনক। সকালে ফেনীর পরশুরাম নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লা মুখাবাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, গঙ্গা ছাড়া অভিন্ন 57টি নদীর পানির কোনো হিস্সা আমরা পাই না। বিগত সরকারের নীরবতায় এমনটা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদী কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও পারে। আওয়ামী লীগ সরকার আমলে পাট, বস্ত্র ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর চুরি নয়, প্রশান্ত মহাসাগর চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন 2 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এ পুরো কি বলবো, কি শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম করাপ্ট করে গেছে। এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব, চেষ্টা করছি আমরা। বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের 2টি কারখানার শ্রমিকরা। পরে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সকালে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকার ন্যূনতম হাজিরা বোনাস 1000 টাকা ও টিফিন বিল বৃদ্ধি সহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। দুপুরে পুলিশ সেনাবাহিনী এসে দাবির বিষয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এদিকে নজিরবিহীন নিরাপত্তার পরও আজও খোলেনি শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 26টি তৈরি পোশাক কারখানা। গতকাল 22টি কারখানা বন্ধ থাকলেও এর সঙ্গে আরও 4টি কারখানা যুক্ত হওয়ায় উদ্বিগ্ন পোশাক কারখানার মালিকরা। শিল্পাঞ্চলে অস্থিরতা কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এদিকে সকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে দলের ঊর্ধ্বতন নেতারা বিভিন্ন কারখানা ঘুরে কথা বলেন শ্রমিকদের সাথে, শোনেন তাদের নানা অভিযোগ। মালিকপক্ষের সাথে বসে মীমাংসার মাধ্যমে সমঝোতার কথা বলেন তারা। উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত অবরোধে 2 দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে 11টার দিকে ক্যাম্পাসে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে 11:30টার দিকে সড়কে অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক SM সুইট বলেন, শুক্রবার ভিসি নিয়োগের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম আজ শেষ হচ্ছে।
নারায়ণগঞ্জে আলোচিত মা মেয়েকে হত্যা মামলার একমাত্র আসামি আল জোবায়ের স্বপ্নিলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবান তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি স্বপ্নিল আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০২২ সালের ১ মার্চ ফুটপাত থেকে ছোড়া কেনেন জুবায়ের আল স্বপ্নিল। ওই ছোড়া নিয়ে তিনি নন্দীর ফ্ল্যাটে গিয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের স্বামী হত্যা মামলা দায়ের করেন। মেয়াদের মধ্যে শেষ হচ্ছে না আওয়ামী লীগ আমলে নেয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫০০ কোটি টাকার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। তদারকির ব্যর্থতায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এবার জবাবদিহিতার আওতায় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নতুন প্রশাসন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের একমাত্র সচল বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও নানান সংকটে দিতে পারছে না তার স্বাভাবিক সেবাও। যাত্রী হয়রানির অভিযোগের পাশাপাশি আছে চাহিদা সত্ত্বেও যথেষ্ট ফ্লাইট না থাকার আক্ষেপ। শুরুতে নকশা জটিলতা আর জবাবদিহিতা না থাকায় ২০২০ সালে নেয়া প্রায় ২৫০০ কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পও মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজ হয়নি সিকিভাগ। টার্মিনাল এখনো যেটা নতুন হওয়ার কথা এটা হচ্ছে না, অনেক স্লো হচ্ছে। তো আমাদের অনেক সময় ভোগান্তি করতে হয়, লাগেজ পেতে ভোগান্তি হয়। মাল একসাথে হয় না, কিন্তু আইয়া লাগবে যে মাল প্লেনে আইসে না, বাদে ফ্লাইটে আরও ১.৫-২ ঘন্টা এনে কাটা লাগে। লাগেজগুলা টানাটানি যে করে নিয়ে যে আমার কাছে দেন করেন বা এদিকে যান, এইটা যেহেতু সমস্যা না হয় এইটাই। নতুন সরকার গঠনের পর আবারও নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পটিকে গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার। এখন পর্যন্ত আমাদের 22.55% কাজ হয়েছে, খুব একটা উৎসাহব্যঞ্জক না। তারপরে ওভারঅল বলবো যে আমাদের কাজে আরো গতিশীলতা দরকার ছিল। আই ক্যান গেট ইনস অ্যান্ড আউটস প্রজেক্টে প্রথম থেকে কি হয়েছে, এখন পর্যন্ত কি হচ্ছে, সো দ্যাট আই ক্যান মেক এ ডিসিশনস। সো আমি বলছি যে এটা আমরা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে দিব একজন মেম্বারের মাধ্যমে, যাতে দ্রুততম সময়ের ভিতরে কাজগুলো হয়। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। পার্কিং, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, টার্মিনাল, কার্গো ভবন, টেক্সওয়ে সহ প্রকল্পের সকল অবকাঠামোগত কাজ শেষ হলে অত্যাধুনিক এয়ারপোর্টে পরিণত হবে ওসমানী বিমানবন্দর। আয়তন বাড়বে প্রায় ৩ গুণ, যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে অন্তত ৪ গুণ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সিলেটে যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে। দুপুরে জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিতরা নানান অভিযোগ এনে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন। এ সময় তারা দাবি করেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুব দলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করা হয়েছে। এছাড়া কমিটিতে সমন্বয়কের অভাব এবং দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা, না হয় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন পদবঞ্চিতরা। পরে সিনিয়র কিছু নেতাদের আশ্বাসে অনশন ভঙ্গ করেন তারা। সম্প্রতি ২৯১ সদস্যের সিলেট জেলা ও ৩০১ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়। আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে ও সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেজন্য সেনাবাহিনী মাঠে তৎপর রয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। দুপুরে রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভা কমিটির সাথে এক আলোচনা সভায় এসব কথা বলেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় তিনি পূজা চলাকালীন সময় গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান। আলোচনা সভায় ধর্মসভা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বরগুনায় বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী দূষণ বন্ধ করো, প্লাস্টিক দূষণ বন্ধ করো এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সকালে জেলা মাছ বাজার সংলগ্ন খাকদোন নদী ও ভাড়ানি খালের মোহনায় এই মানববন্ধনে বক্তারা বলেন, শীঘ্রই বরগুনার খাকদোন নদী অবৈধ দখল মুক্ত করতে এবং এর প্রবাহ সচল করতে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে সবাই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের সম্পত্তি সন্তানের নামে লিখে দেয়া, অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে সম্পৃক্ততার অভিযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। সকালে তাড়াশ প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলার দিঘি সগুনা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা আব্দুর রশিদ বকুল ক্ষমতার অপব্যবহার করে স্কুলের সম্পত্তি নিজের সন্তানের নামে হস্তান্তর করেছেন। পাশাপাশি স্কুলের ফান্ডের অর্থ লোপাট সহ নানা অপকর্মে জড়িত তিনি। তাই তদন্তের মাধ্যমে তার বিচারের দাবি জানান তারা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। 3.5 মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্র শিক্ষকদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। ভারতে ইলিশ রপ্তানির পক্ষে 9 মৎস্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা। 3 পার্বত্য জেলা শান্ত, সড়ক ও নৌপথ অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক। পাহাড়ি ঢলে নোয়াখালী ও মৌলভীবাজারে সড়কের ব্যাপক ক্ষতি, দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।